আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। অনুষ্ঠানটি শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তার সঙ্গে দ্বিমত পোষণ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। কাদের সুবিধা দিতে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে নেয়ার চেষ্টা চলছে এমন প্রশ্নও তুলেছে দলটি। এদিকে প্রধান উপদেষ্টার দেয়া তাগিদকে ইতিবাচকভাবে দেখলেও সংস্কার বিষয়ে ঐক্যমত্য না হয়ে নির্বাচনে গেলে শঙ্কা দেখছে জামায়াত ইসলাম। আর কিছু রাজনৈতিক দলকে খুশি করার জন্য প্রধান উপদেষ্টার এমন তাগিদ ঠিক নয় জানিয়ে আগে সংস্কারের পথনকশা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। এদিকে রাষ্ট্র সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনের মতামত জমা দিয়েছে গণফোরাম ও জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশ। এখন পর্যন্ত পাওয়া 34টি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করেছে কমিশন। বিএনপির সঙ্গে আলোচনায় বসবে আগামী 17 এপ্রিল। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন কবে, জানা যাবে কবে। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ উদ্দিন বকুল, রয়েছেন বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন এবং অনলাইনে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন আপনার প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, এমনকি লিখতে পারেন আমাদের ফেসবুকেও। সরাসরি আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই বাসদের সহ সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন, আপনাকে দিয়ে। আমার হাতে দুটো জাতীয় দৈনিক আছে, সেই দুটো দৈনিকে আমি নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টা দিয়েছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, গতকাল সন্ধ্যা 57 মিনিটে প্রেস উইং একটা সংবাদ বিজ্ঞপ্তি দেয়, যেখানে বলা হয় যে ঐক্যমত্য কমিশনের বরাত দিয়ে জানানো হয়েছে যে আগামী ডিসেম্বরের মাসেই নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত শেষ করার একটা তাগাদা প্রধান উপদেষ্টা দিয়েছেন। এবং সেটি আবার 9টা 13 মিনিটে সংশোধনে আনা হয় যে ডিসেম্বর থেকে জুন, এবং 9টা 21 মিনিটের সংশোধনীতে প্রেস উইং জানায় যে এটা ভুলবশত হয়েছে। ইন্টারেস্টিংলি আবার ফেসবুকে যে ভেরিফাইড পেজ প্রধান উপদেষ্টার, সেখানেও আমরা দেখতে পাচ্ছি 9:45টার দিকে আপনার ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তাগাদা আছে, কিন্তু সেটিও আবার 18 মিনিট পরে ডিসেম্বর থেকে জুন। এটা হতে পারে ভুলবশত, হয়তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে জুনটা বাদ পড়ে গেছে। নিছকই ভুলবশত কিনা সেটি আপনার তাৎক্ষণিক মতামত আমি শুনতে চাই, যদিও প্রেস উইং থেকে বলেছে এটা ভুলবশত। আপনার কি পারসেপশন? আরেকটি বিষয় হচ্ছে, আদৌ নির্বাচনের যেই আমরা টাইম ফ্রেম শুনছি ডিসেম্বর থেকে জুন, এর বাইরে যাওয়ার কোনো শঙ্কা আপনি দেখছেন কিনা? ধন্যবাদ। ভুল মানুষের হতেই পারে, কিন্তু যদি ভুলটা ঘন ঘন হয় তখন মানুষ মনে হয় এটা কি ইচ্ছাকৃত ভুল, নাকি এটা অভ্যাসগত ভুল, নাকি এটা ভুল করে একটা ভুলের আবর্তের মধ্যে আটকে রাখবার একটা সচেতন প্রচেষ্টা। সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা বললাম এই কারণে যে আমাদের দেশের মানুষের মধ্যে অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হয়েছিল গত 15 বছরে। নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে এইরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে ক্ষমতাসীনরা নির্বাচন দেবে না, দেবে তখনই যখন তাদের ইচ্ছা হবে, এবং দেবে সেই পদ্ধতিতে যে পদ্ধতিতে নির্বাচন করলে তারা জিততে পারবে। এরকম করে তো 2014, 2018, 2024 দেখলাম। 15টা বছর একটা জাতির জীবনে তো খুব কম সময় নয়, এবং এটা একটা মনন জগৎ গড়ে তোলার জন্য একেবারে কম সময় নয়। ফলে যখন একটা ভুল প্র্যাকটিসের মধ্যে কেউ থাকে, সেটা তার মনন জগতে প্রভাব ফেলে। আর এটা যদি ক্ষমতাসীনদের একটা সংস্কৃতির অংশ হয়, তাহলে ক্ষমতায় যিনিই থাকবেন তিনিই মনে করতে থাকবেন যে তিনি না হলে দেশটা দেখবে কে, আমি যদি না থাকি তা দেশের কি হবে। এরকম একটা মানসিকতা, কিন্তু এটা ভালো মানুষই মানসিকতা হোক, অথবা মেগালোম্যানিয়া হোক, অথবা আমি ছাড়া জনগণ অসহায়, এখান থেকে জনগণের পরিত্রাণকর্তা হিসেবে নিজেকে ভাবার প্রবণতা হোক, চেয়ারের এরকম একটা গুণ আছে। এই জন্য আমরা অনেক সময় বলি যে ক্ষমতায় যাওয়ার পথটা খুবই রক্তাক্ত, পিচ্ছিল, কিন্তু চেয়ারটা খুবই আঠালো, এখান থেকে সহজে কেউ চাইলেও মনে হয় উঠতে পারে না। তো এইরকম পরিস্থিতিটা আমরা দীর্ঘদিন দেখে আসছি। এটা আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলাম তখন এর সাথে প্রায় দীর্ঘদিনের যে রাষ্ট্র পরিচালনায় যারা ছিলেন, আর এখন অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান আছেন,
তার মধ্যে তো নিশ্চয়ই কোনো অন্তর আপনি দেখেন। সেইটাই সেই জায়গা থেকে তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, সেই আস্থাটা রাখা যায় কিনা, আমি সেটাই বলতে চাচ্ছিলাম। তাহলে এটা আমরা ধরেন এরশাদ বিরোধী আন্দোলন 8 বছর দেখেছি, তারপরেও আমরা বারবার দেখেছি ক্ষমতায় থাকবার জন্য নানা ধরনের কায়দা কানুন করে, এবং মানুষ দেখতে দেখতে মনে করে ক্ষমতায় গেলে বোধহয় এইরকমই কথা বলে। ফলে প্রধান উপদেষ্টা যখন বললেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আমরা বলছিলাম যে আপনি যদি একটা রোড ম্যাপ দিতেন তাহলে মানুষের মধ্যে কিন্তু এই কনফিউশনটা থাকতো না। মানুষ কখন কনফিউজড হয়? যখন সে জানে না লক্ষ্য কী, যখন জানে না গন্তব্য কোথায়, এবং যখন জানে না কয়টা ট্রেন কয়টায় ছাড়বে। মানুষ তো স্টেশনে গিয়ে জিজ্ঞেস করে যে কয়টা ট্রেন, আমি আপনার সাথে। তো সেই যদি রোড ম্যাপটা তৈরি করা থাকতো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ক্ষমতা ছাড়বো কিভাবে, ক্ষমতা ছাড়ার 2টা পথ আছে বাংলাদেশে এ যাবৎকাল। 3টা গণঅভ্যুত্থান হয়েছে, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান, 24-এর গণঅভ্যুত্থান। তার মানে গণঅভ্যুত্থানের তোড়ে ক্ষমতা থেকে চলে যাওয়া একটা পথ, আর হলো নির্বাচনের মাধ্যমে ক্ষমতাতে হস্তান্তর করা। এখন কোনটা আমরা বেছে নেব? আমরা কি অপেক্ষা করব যে মানুষ কখন ক্ষেপে উঠবে সেটার জন্য, নাকি আমরা এইটা ভাববো যে মানুষ যেন একটা সুস্থ, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে যেতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার একটা রাস্তা তৈরি করে দিয়ে গেলেন। গত 15 বছরে 3টা নির্বাচনী ব্যবস্থাকে যেভাবে পচিয়ে দিয়েছিল, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই পচনমুখ নির্বাচনী ব্যবস্থাকে আবার একটা আস্থার জায়গায় নিয়ে আসতে পেরেছেন। এই জন্য আমরা বলেছিলাম একটা রোড ম্যাপ যদি ঘোষণা করে দেয় তাহলে এই কনফিউশনগুলো থাকে না। তাহলে আমি এই কথাগুলো বলতাম না। জাস্ট রতন ভাই, আমি জাস্ট আপনি জানার জন্য একটা রোড ম্যাপ দিল। এখন যে রোড ম্যাপটা আছে ডিসেম্বর, একটা বড় এখন রোড ম্যাপ না, এটা হচ্ছে টাইম ফ্রেম আছে। আর আপনি জানতে চাইছেন হচ্ছে স্পেসিফিক কোন দিন তফসিল ঘোষণা হবে, কোন দিন মনোনয়নপত্র, সেটার জন্য যেই রাস্তাটা যেটা বললেন যে নির্বাচনী ব্যবস্থা 15 বছরে যে পচন ধরেছে সেইটা অপারেশন করে একটা সেই টাইমটা কি এসছে এখনো, মানে সেটার নাকি টাইম পার করে ফেলছে গভর্নমেন্ট? আপনার মানে আমার প্রশ্নটা হচ্ছে কোনো কারণে কি আপনার মনে হয় যে সরকার সময় ক্ষেপণ করছে? এরকম সিমটম থাকলে বলেন, সেটা শুনি। এটা 2টো ঘটনা আছে এখানে। একটা ঘটনা আছে, কখনো কখনো মনে হচ্ছে যে আমাদের সংস্কার প্রয়োজন, কিন্তু যখন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে দাঁড় করিয়ে দেওয়া হয় যে সংস্কার চান না নির্বাচন চান, তখন আমাদের পুরনো কথাটা মনে হয়ে যায় উন্নয়ন চান না গণতন্ত্র চান, এরকম। আসলে তো নির্বাচনের লক্ষ্যেই সংস্কার, যে যে সংস্কার করলে নির্বাচনটা সুষ্ঠু করা যাবে সেই সংস্কারগুলো করতে খুব বেশি সময় লাগবার কথা নয়। ফলে আর সংবিধান সংশোধনটা কে করবেন? একটা পরবর্তী নির্বাচিত সংসদ। তাহলে সেই কিংবা এই সরকার যে কাজটাই করুন না কেন, সেই কাজটাকে সাংবিধানিক বৈধতা দিতে গেলেও তো একটা সংসদ লাগবে। ফলে একটা সংসদ নির্বাচনের জন্য যদি এই সরকার শুরুতে বলতেন যে আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের এই হচ্ছে কাজ, আমরা এই প্রস্তাবগুলো পেয়েছি, এই প্রস্তাবের প্রেক্ষিতে এই হচ্ছে আমাদের সিদ্ধান্ত, কিন্তু সেই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত হচ্ছে আমাদের, কিন্তু এটা জনগণের সিদ্ধান্ত হবে কখন? যখন একটা নির্বাচিত পার্লামেন্ট এটাকে। আপনার স্পিরিট আমি বুঝতে পারছি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ। মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন মেজর? জি, আমি শুনতে পাচ্ছি। আপনার কাছে সরাসরি প্রশ্ন আমি চলে যাই, সেটি হচ্ছে নাগরিক পার্টির পক্ষ থেকে যেটি চাওয়া হচ্ছে যে সংস্কারের রোডম্যাপ চাইছে, একটু যদি আমাদেরকে পরিষ্কার করেন এই বাড়তি রোডম্যাপটা চাইতে হলো কেন? কারণ সরকার সংস্কার কমিশন গঠন করেছে 6টা, এরপরে আরও 4টা করেছে, এরপর জাতীয় ঐক্যমত্য কমিশন করা হয়েছে, যেটা প্রধান হচ্ছেন সরকারের প্রধান উপদেষ্টা, এবং তারা কাজ করছেন, তাদের কাজের খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। এরপরে আবার নতুন করে রোডম্যাপ চাইতে হলো কেন, সংস্কারের রোডম্যাপ? জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে, আর টিভিকে ধন্যবাদ আপনার মাধ্যমে। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা, এবং দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ, আপনি আসলে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমরা আসলে সংস্কার কেন চাচ্ছি, সংস্কারের রোডম্যাপটা কেন চাচ্ছি? হ্যাঁ, জি। আমরা আসলে যাবৎকালে দেখেছি আমরা মানুষের সেন্টিমেন্ট, মানুষ আসলে কি চাচ্ছে, আমরা যে সবসময় বলে থাকি বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে যে আসলে জনগণ এটা চাচ্ছে, জনগণ সেটা চাচ্ছে। আসলে কি কোনো সরকার জনগণকে, আসলে কি কোনো রাজনৈতিক দল জিজ্ঞেস করেছে আসলে আপামর জনসাধারণ কি চাচ্ছেন? সেই জিনিসটা আমি মনে হয় যে সেটাতে একটা বড় ধরনের গ্যাপ আছে। মেজর, আমার প্রশ্নটি হচ্ছে আপনি কি করে জানলেন যে কোন রাজনৈতিক দল এই প্রশ্ন মানুষকে করেছে কিনা? মানে হাউ ডু ইউ নো দ্যাট? আপনি কিভাবে কনফার্ম?
আমরা দেখেন আমাদের স্বাধীনতার পর থেকে যে কয়টি বড় দল ছিল তাদের একটা ম্যান্ডেট ছিল, নিজস্ব ম্যান্ডেট ছিল, এবং তাদের একটা নিজস্ব ভোট ব্যাংক ছিল, পার্সেন্টেজ অফ সাপোর্টার্স ছিল। সো সেই সাপোর্টারকে আপনি যখন একটা দল থেকে যখন একটা স্টেটমেন্ট আসছে তখন কিন্তু সেই মুসলিম সাপোর্টারদেরকে ম্যাক্সিমাম আমরা বুঝে থাকি। সো রেস্ট অফ দ্য পিপল যারা বাকি যারা আছেন তাদেরকে কিন্তু সেইভাবে আমরা গ্রহণ করছি না। সেম ভাবে আমাদের যারা বিরোধী দল যারা আছে তারাও যখন কোনো একটা ম্যান্ডেট দিচ্ছে বা তাদের কোনো একটা ধারণা কথা জনগণকে বলছেন বা সবার সামনে বলছেন, তারাও বলছেন জনগণ, বাট তাদের ক্ষেত্রে বাকি যে বিরোধী দল যারা আছে তাদের মতামতটাকে নেওয়া হচ্ছে না। আমাদের একটা গণতান্ত্রিক দেশে জনগণের আসলে এত এই যাবৎকাল পর্যন্ত মানুষের আশা অথবা আকাঙ্ক্ষা, আমি আসলে একজন জনগণ হিসেবে কি চাচ্ছি সেটা এনসিপি ঠিক করবে না, সেটা আমরা মনে করি, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি সেটা অন্য কোনো দল ঠিক করবে না। সেটা আমরা যদি বলেই থাকি জনগণের রাজনীতি, আমরা যদি বলেই থাকি গণতন্ত্রের রাজনীতি। আমি মেজর আমি একটু আপনাকে থামাই, আমি প্রশ্নটা একটু পরিষ্কার করি। মানে আপনারা যে রোড ম্যাপটা চাইছেন সংস্কারের, সেটা কি এরকম যে জুন নাগাদ আপনার এই কমিশনের রিপোর্টগুলোর মধ্যে থেকে এগুলোকে আপনারা প্রকাশ করবেন, জুলাই নাগাদ সেগুলো ইমপ্লিমেন্ট করবেন, মানে এরকম টাইমলাইন চাচ্ছেন? মানে কি চাইছেন আপনারা? জি, আমি আসছিলাম আপনার ওখানে আসছি, বিকজ এটা একটা প্রিলুড, এতটুকু না বললে আসলে এটার সাথে লিঙ্ক করানোটা খুব টাফ। সংস্কার আমাদের সবার একটা দাবি ছিল, জনগণের দাবি ছিল যে সংস্কার হবে। যেই সংস্থাগুলো আছে বিভিন্ন রকম মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা থেকে শুরু করে ইভেন আমাদের রাজনৈতিক সংস্কারের যে কথাটা বলা হয়েছিল, সেই সংস্কার আমরা চেয়েছি, কিন্তু আমরা সেটা কত দ্রুত চাচ্ছি। কিছু শর্ট টার্ম সংস্কার আছে, আমাদের রিফরমেশন আছে, কিছু লং টার্ম আছে। সো এই শর্ট টার্ম গুলো আমরা কবে নাগাদ শেষ করছি, কিভাবে শেষ করছি, সেটার একটা রোড ম্যাপ, অর্থাৎ টাইমলাইনের মধ্য দিয়ে আমরা কিভাবে যাব। যেগুলো লং টার্ম আছে সেটা আমরা কিভাবে স্টার্ট করছি, এটার কি মিড ওয়েতে যে কি মধ্য অবস্থানে যে কি আমাদেরকে আসলে নির্বাচন দিতে হচ্ছে কিনা, এবং তাই যদি হয়ে থাকে নির্বাচিত দল বা সরকার আসার পরে তারা সেটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু খুব স্পষ্ট করা খুব প্রয়োজন। কিন্তু সেটা তো আপনার সরকারের তরফ থেকে বলা হয়েছে যে এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আসতে হবে, সেটা তো সরকার আপনার প্রেসক্রাইব করতে পারবে না। না, আমি আপনাকে এটা লিঙ্ক করাচ্ছি, এই জন্যই বলছি যে আমরা সংস্কারের রোডম্যাপটা চাচ্ছি এই কারণেই, জাতীয় ঐক্যমত যে কমিশন আছে সেই কমিশন তাহলে এখানে একটা মুখ্য ভূমিকা পালন করার জায়গা আছে। মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাকি যারা এই কমিটির সদস্য আছেন, রাজনৈতিক দল অথবা হিতৈষী যারা আছেন, তাদের সাথে কথা বলে সেটার একটা সঠিক রোডম্যাপ অর্থাৎ টাইমলাইন, শর্ট টার্ম হোক আর লং টার্ম হোক, সেটা জনগণের কিন্তু জানার অধিকার আছে। জনগণকে এই মুহূর্তেই কি শর্ট টার্ম নির্বাচনের মাধ্যমে কি আসলে সংস্কারের মাধ্যমে নির্বাচনে যেতে চায় কিনা, সেটাও তারা কোনো একটা মাধ্যমে জনগণের আসলে মানসিকতা বা মনস্তাত্ত্বিকতা জেনে নেওয়া অত্যন্ত প্রয়োজন আমি মনে করি। এই জন্য আমাদের দল থেকে আমরা এই সংস্কার, নির্বাচন না, বাট আমরা সংস্কার কিভাবে হচ্ছে, ছোট সংস্কার এবং বড় সংস্কারগুলো কিভাবে এগিয়ে যাবে, বড় সংস্কারগুলো নির্বাচনের পরবর্তীতেও যদি চলমান থাকে রাজনৈতিক দল হিসেবে কিভাবে নিয়ে যাবে, এটার আমরা একটা সুস্পষ্ট, মানে আপনারাও চাইছেন যে নির্বাচন যদি হয়েও যায়, এই নির্বাচনের পরে সংস্কারগুলো কেমনে হবে সেগুলোরও আপনারা এক ধরনের পথনকশা চাইছেন, এরকম? জি, ওকে, ধন্যবাদ মেজর আব্দুল্লাহ আল মাহমুদ, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমি আবার আপনার কাছে আসবো। এবারে যেতে চাই বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল। আপনি আপনার সহ আলোচকদের কথা আপনি শুনলেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বিএনপি এই যেটি বলেছে সংশোধিত, মানে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংশোধিত 9:21 যেটি এসছে, সেটিখানে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুন, আর বিএনপি এটির সাথে একমত না, বিএনপি ডিসেম্বরের মধ্যে চায়। মানে স্বাভাবিকভাবে এই প্রশ্ন কি বিএনপিকে করা যায়? মানে আমি জানতে চাইছি এই প্রশ্ন করা যায় কিনা, যে এই ডিসেম্বরের জায়গায় জুনে হলে বিএনপির সমস্যা কোথায়? জি, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে করতে পারি কিনা। হ্যাঁ, জি, আপনার মাধ্যমে আমাদের আরটিভির দর্শক শ্রোতাদেরকে এবং সম্মানিত বিজ্ঞ আলোচকদেরকে, আসলে সংস্কার যে একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু আপনার ক্ষমতায় আসলেও সংস্কার হয় এবং ক্ষমতা আসার আগেও হয়। আবার এই সংস্কারে দেখেন, যদি কোনো ফ্যাসিস্ট সংস্কার করে, সে কিন্তু তার পক্ষে নেওয়ার জন্য করে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে ফ্যাসিস্ট সরকার অনেক ধরনের সংস্কার করেছে বা সংশোধনী এনেছে, যে সংশোধনীগুলো শুধুমাত্র তার পক্ষে নেওয়ার জন্য, ইলেকশনটাকে তার পক্ষে নেওয়ার জন্য, রায়টাকে তার পক্ষে নেওয়ার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য। কিন্তু আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে শুধুমাত্র তার স্বৈরাচারিতার জন্য কিন্তু হয়েছে। সে স্বৈরাচারিতা করেছে, সে যদি স্বৈরাচারিতা না করতো, সে যদি জনগণের জন্য কাজ করত,
সেখানে যদি জনগণের ভোটের অধিকারটা দিত, তাহলে কিন্তু সে পালাক্রমে চলে যেত, আরেকটা দল আসতো, তাহলে কিন্তু এত কথা আসতো না, তাই না? আপনি সংস্কার কত করবেন? কোন একটা সংস্কার করার পরে যদি সংস্কারটা জনগণের বিপক্ষে যায়, আপনার কিন্তু ওইটাকে আবার সংস্কার করতে হবে, তাই না? শুধু এটা নয়, যারা সংস্কারের পিছনে কাজ করছে তারাও যদি কাজ না করতে পারে, ভালো কাজ না করে, তাদেরকেও সংস্কার করতে হবে। ম্যান বিহাইন্ড দ্য মেশিন, আমি বলবো যারা কাজ করতেছে সংস্কারের জন্য তারাও যদি ব্যর্থ হয়, তাদেরকেও তো রদবদল করে আবার সংস্কার করার জন্য যারা কাজ করছে তাদেরকে ঠিক করতে হবে। আমার প্রশ্ন ওইটাই যে ধরেন ডিসেম্বরের জায়গায় যদি জুনও হয়, যেহেতু প্রধান উপদেষ্টা শুরু থেকে এই টাইম ফ্রেমটাই বলছেন, আমি ছোট প্যাকেজ, আমি একটু বলি, ছোট প্যাকেজ হলে আপনার ডিসেম্বর, আর বড় সংস্কারের প্যাকেজ হলে সেটা জুন পর্যন্ত যেতে পারে। তাদের সরকারের কাট অফ পয়েন্টই হচ্ছে আপনার জুন পর্যন্ত। সেখানে বিএনপি এই আর্লি নির্বাচন চাইছে, সেটার কারণটা আপনারা মানে ভ্যালিড কারণটা কি? না, বিএনপি কিন্তু আর্লি নির্বাচন এখন চাচ্ছে না, বিএনপি কিন্তু 17 বছর আগে থেকে চায় আসছে। হ্যাঁ, বিএনপি কিন্তু 17 বছর যেহেতু মানে এই প্রশ্নটা আমি বলছি শুনেন, বিএনপি কিন্তু পালাক্রমে চেয়ে আসছে প্রত্যেকটা নির্বাচনের আগে জনগণের ম্যান্ডেট দেওয়ার একটা ফিল তৈরি করার জন্য এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য, যাতে মানুষ লাইনে দাঁড়িয়ে তার ভোটটা দিতে পারে। আজকে দেখেন এই যে সংস্কারের যে কথাটা আপনি বললেন, সংস্কার প্লাস টাইম ফ্রেম, তাই না? এখন আমরা কিন্তু ক্ষমতা নেওয়ার পরে আমরা একটা বলছি যে আপনি একটা রোড ম্যাপ দেন। যখন আপনি নির্বাচনের রোড ম্যাপ দিবেন, তা প্যারালালি কিন্তু সংস্কার রোড ম্যাপ আসবে যে কখন কোনটা করবেন। আজকে কিন্তু আমরা 8 মাস পরে বলছি, ওনারা কিন্তু এনসিপি 8 মাস পরে বলছেন যে আপনি সংস্কার রোড ম্যাপ দেন, তাহলে ওনারা কেন সংস্কার রোড ম্যাপ আরও 7 মাস আগে দিতে পারলো না, তাই না? এটা হলো একদম একটা ব্যর্থতা। আমার 8টা মাস নষ্ট করা হলো, তাই না? তো আমি মনে করি এখন যদি প্যারালালি আমি সেই রোডম্যাপ তৈরি করি সংস্কারের জন্য, তাহলে দেখা গেল যে ছোটো ছোটো সংস্কারগুলো করলাম, বাকি বড় বড় সংস্কার যেগুলো করা দরকার, যখন নাকি আমাদের দলগুলো ঐক্যমত্যে পৌঁছবে, তাহলে আমি একটা আন্ডারটেকিং নিয়ে নিই না, আমি একটা এগ্রিমেন্ট আন্ডারটেকিং নিয়ে নিই যে ক্ষমতা যে দলে যাবে সেই দল গিয়ে এটা আবার সুন্দরভাবে এটাকে যদি না করে যখন আপনি ঐক্যমত্যে বসবেন নির্বাচনের আগে যে এগুলো সংস্কার করা দরকার, তাহলে আপনি অবশ্যই করতে পারেন। ওই প্রশ্নটাও তো আপনার সমালোচক তুললেন যে মেজর আব্দুল্লাহ মাহমুদ, যে দেশের মানুষ এই মুহূর্তে নির্বাচন চাইছে, এইটা কি তৈরি হয়েছে এরকম একটা মানে নিশ্চিতভাবে বলা যাবে যে এখন মানুষ আসলে নির্বাচন চাইছে? না, দেশের মানুষ নির্বাচন চাই আর অনেক আগে থেকে, কাজে নির্বাচন একটা মানে একটা সময় মতো নির্বাচন হওয়া অনেক আগে থেকে। আবার জুলাই একটা অভ্যুত্থানের পরের বাস্তবতাটা নিয়ে যদি একটু বলেন আর কি, সেই রকম বাস্তবতা আপনি বলেন জুলাইয়ের বাস্তবতায় যদি আমরা নির্বাচন যদি আপনি না দেন, মনে করেন আজকে ধরেন আপনার নির্বাচন না দেওয়ার পর, আমি তো আর নির্বাচন দেওয়ার কেউ না, আমি বলছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে টাইম ফ্রেমটা বলেছে, সেখানে আমি স্পষ্ট যদি বলি যে আপনাদের দলের সিনিয়র নেতৃত্ব থেকে বিশেষ করে সালাউদ্দিন চৌধুরী উনিও বলেছেন যে আসলে আমরা সরকারের সঙ্গে আলোচনা করব, 16 তারিখ একটা ডেট চেয়েছিলেন, সেখানে 17 তারিখ ওনাদেরকে সরকার তরফ থেকে ডেট দেওয়া হয়েছে, 17 তারিখ ওনারা এটা বলবেন যে আসলে ডিসেম্বরের মধ্যে দিতে হবে। এটা আমাদের দলের স্ট্যান্ড, একটা স্ট্যান্ড আগে থেকে, কিন্তু এটা কিন্তু আগে থেকে আপনি তো বলবেন ডিসেম্বর থেকে জুন, আপনিও আমার দলকে বোঝানোর চেষ্টা করবেন, আমাকে দলকে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন। আমরা একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছি যে হ্যাঁ, টাইম ফ্রেম কিন্তু আমাদের জন্য না, কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু নিজেই বলছেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, এবং সেনাবাহিনীর প্রধান নিজে বলছেন ডিসেম্বরে নির্বাচন হবে। সেখান থেকে কিন্তু আমরা বলেছি 18 মাস, ডিসেম্বর শব্দ 18 মাস, সেইটা করলে হয়তো, কিন্তু সেইটা যদি আমরা বলি আমাদের দোষ নাই, কারণ আমরা তো আপনাদের বলা থেকে আমরা বলছি, তাই না? এখন যদি আপনি একটু পিছান, তাহলে কি জন্য পিছাবেন? লজিক্যালি তো বোঝাতে হবে দলকে, দল বসবে আপনাদের সাথে, আপনারা বসে সরকারের সাথে বসে যদি দলকে কনভিন্স করতে পারে, আমার দল যদি তাদেরকে কনভিন্স করতে পারে সেই সংস্কার প্লাস ছোট সংস্কার বড় সংস্কার নিয়ে, তাহলে তো একটা সমুদ্র চলে আসতে পারে। নিশ্চয়ই আমি আবারও শুনবো, আবারও যেতে চাই রাজাকুজ্জামান রতন ভাই আপনার কাছে, সেটা হচ্ছে সরকারের কাছে আপনার কি মনে হয় এমন কোনো লেজিট রিজন আছে যেটা দিয়ে ওনারা ডিসেম্বর থেকে এটাকে জুন পর্যন্ত নিয়ে যেতে পারেন? সেটা কি মনে হয়? সরকার এই কথাটা বলতে পারেন যে আমরা একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন চাই, তো আসুন আমরা নির্বাচন নিয়ে আলোচনা শুরু করি। এই সুষ্ঠু নির্বাচন করার জন্য কি কি লাগবে, সেই জায়গায় ন্যূনতম কোনটা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না, সেই বিষয়টা আমরা একটু দেখি, এবং এটা নিয়ে যদি আলোচনাটা শুরু করে তাহলে হয়তো এটা জুনেও হতে পারে, কিন্তু রাজনৈতিক দলগুলো বুঝবে যে সরকার কিন্তু পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এটাতে কি মনে হচ্ছে না যে ওনারা ঐকমত্য কমিশনের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে, মেম্বার এবং সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে উনি যে তাগিদটা দিলেন এই যে আপনি ডিসেম্বর থেকে জুন ধরে আগান, সেটাতে কি মনে হচ্ছে না যে একটু সামনের দিকে এগোচ্ছে? বারবার যখন তারিখ পরিবর্তন হয়, বারবার যখন সময়সীমা পরিবর্তন হয়, তখন মানুষ মনে করে এটা কি তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তরে কি আছে ঠিক বুঝতে পারছি না,
নাকি তাদের মধ্যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দ্বিধা আছে, নাকি একমত হতে পারছেন না? কারণ প্রধান উপদেষ্টা বলার আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, আমি একটু যদি সহজভাবে জানি, আপনার দলের মধ্যে নির্বাচন নিয়ে সংখ্যাটা কোথায়? নির্বাচন হবে এই টাইম ফ্রেমের মধ্যে হবে কি হবে না, নাকি ডিসেম্বরে হবে না জুনে হবে, কোন ধরনের সংখ্যায় আছেন? সবসময় খেয়াল করতে হবে এই সমস্ত ক্ষেত্রে আপনি শেষ ট্রেনটা কখন ছাড়বে এটাকে ধরে রাখতে হবে। তার মানে যখন ডিসেম্বর থেকে জুন, তখন ধরে নিতে হচ্ছে যে তারা জুন নিয়ে শুরু, কিন্তু আপনার মধ্যে নির্বাচন এর পরে হবে এরকম কোনো মনে হয় কি? হতে পারে, কারণ কখনো কখনো বলে কি না যে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে, আনঅ্যাভয়েডেবল সিচুয়েশন, ফলে আমি চাইলেও পারলাম না, এটাও একটা বিষয়। এটা আমাদের অতীতের বহুত ঘটনা এরকম আছে। একটা জিনিস খেয়াল করে দেখুন তো, আমাদের সংবিধান কি সংস্কার হয় নাই? 17টা তো সংস্কার, সংশোধনীগুলোকে এক ধরনের সংস্কার বলবো তো, ছোট সংস্কার বড় সংস্কার। আমরা যদি ছোট প্যাকেজ বড় প্যাকেজের কথা শুনেছি না, এবং সর্বশেষ একটা কিন্তু মারাত্মক প্যাকেজ ছিল, সেটা হলো 15তম সংশোধনী। 15তম সংশোধনীর ওই প্যাকেজ, বিগ প্যাকেজ, ওই প্যাকেজে তো 1/3কে অপরিবর্তনীয় করে ফেলা হয়েছে না সংবিধানের অনুচ্ছেদগুলোর মধ্যে। এবং একটা জিনিস বলা হয়েছে, যদি কেউ সামরিক অভ্যুত্থান করে তাহলে তার মানে ভয়াবহ পরিণতি হবে। আচ্ছা, সামরিক অভ্যুত্থান করার তো সংবিধানে কোনো বিধান নাই। আচ্ছা, গণ অভ্যুত্থানকে বাধা দেওয়ার কোনো বিধান কি সংবিধানে ছিল? ছিল না, ফলে গণ অভ্যুত্থান হয়েছে। ফলে আমরা মনে করি যে এমন কোনো সংস্কার এখানে হবে না যে সংস্কারকে আর সংস্কার করা যাবে না। মানে অনেক সময় মানুষ যুক্তি করতে করতে এরকম বলে না যে এমন কোনো মানে শক্তিশালী পাথর কি, বড় পাথর সেরকম না। আমি এই খোলামেলাভাবে এই প্রশ্নগুলো করি। কিছুদিন ধরে আপনার যেমন ছাত্রদের মধ্যে একজন নেতা বলছে যে ডক্টর ইউনূসকে 5 বছর উনি ওনার ক্ষমতায় দেখতে চান, যদিও দলের ভার্সন কিনা আমি আমাদের অতিথিকে জিজ্ঞেস করব। তারপরে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখও আমরা শুনলাম যে মানুষ তো চাই যে আমরা 5 বছর থাকি। এগুলো কোনো ধরনের গ্রাউন্ড তৈরি করছে কি? একটা কথা কিন্তু মেজর আল মাহমুদ উনি বলেছেন অবশ্য, যে জনগণ আসলে কি চায় সেটা কে বলবে? আচ্ছা, রাজনৈতিক দল যে বলে সেই তো বলে যে জনগণ আমার সাথে জনগণ আছে। তাহলে দুটো জিনিস আছে, একটা হলো জনগণের মতের প্রতিফলন ঘটানো, আর হলো যৌক্তিক কথাটা বলা যাতে জনগণ সেই যুক্তিটা গ্রহণ করে। রাজনৈতিক দলের কিন্তু দুটো ভূমিকা থাকে, একটা হলো জনগণের কথা তিনি বলেন, আর একটা যুক্তিটা জনগণের সামনে উপস্থাপন করেন, যে আজকে জনগণ সেটা গ্রহণ না করলেও একটা সময় জনগণ সেই যুক্তিটাকে যেন গ্রহণ করে। ফলে রাজনৈতিক দলকে ডায়ালেকটিক্যালি তাদের মুভ করতে হয়। এখন জনগণ তো এই কথাটা বলবে যে আমরা একটু শান্তিতে বসবাস করতে চাই, আমরা দ্রব্যমূল্য যেন না বাড়ে সেটা দেখতে চাই, কেউ যেন ক্ষমতা থেকে অবৈধ সম্পদের মালিক না হয় সেটা আমরা দেখতে চাই। তখন রাজনৈতিক দল বলবে তাহলে একটা পদ্ধতি লাগবে, সেটা পদ্ধতি কি? জবাবদিহিতা। আচ্ছা, জবাবদিহিতা এনশিওর হবে কিভাবে? তাহলে এটা নির্বাচনের মধ্য দিয়ে। তাহলে নির্বাচন হলো জনগণের সামনে একটা পরীক্ষা, সেই পরীক্ষা সে পড়বে। আচ্ছা, নির্বাচনের পরীক্ষা যদি প্রশ্ন আগে আউট হয়ে যায়, অথবা স্যার যদি নাম্বার বাড়িয়ে দেয়, আপনাদের মতন কেউ কেউ আছেন তার নাম্বার না ঠিক আছে দিল, বাড়িয়ে দিল, তাহলেও তো দেখা যাচ্ছে পরীক্ষা হলেও পরীক্ষাটা ভালো হলো না। তাহলে আমরা কি বলবো? এমন পরীক্ষাটা হবে, নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে, সেখানে টাকার খেলা হবে না, সেটা ধর্মকে কেন্দ্র করে মানুষের মধ্যে কোনো উত্তেজনা তৈরি করা হবে না, আঞ্চলিকতা করা হবে না, এমনকি প্রশাসন এবং পুলিশ এটাকে ব্যবহার করা হবে না। তাহলে মানুষ তখন বলবে যে হ্যাঁ, সেগুলোর জন্যই তো সংস্কারের প্যাকেজটা লাগবে। হ্যাঁ, এটার জন্য কিন্তু বড় সংস্কার লাগবে না, এবার ছোট সংস্কার। হ্যাঁ, ছোট সংস্কার। এবং দেখেন আমাদের যদি নির্বাচনী সংস্কারের মধ্যে টাকার কথাটা কিন্তু বলা হয়নি, বরঞ্চ বলা হচ্ছে টাকার পরিমাণ আরো বাড়িয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে উল্টা হয়ে গেল না প্রস্তাবনাটা? প্রস্তাবনাটা এরকম হওয়া উচিত ছিল যে নির্বাচনের টাকার খেলা হবে কেন? আমি তো ভাই ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচন করতে আসি নাই যে কার টাকা কত বেশি এবং কে এখানে করবে। আমি তো কোনো মসজিদের ইমাম নির্বাচন করার জন্য বসি নাই যে এখানে ধর্মটাকে আমি ব্যবহার করব। আমি তো বলবো যে কোন পথে দেশটা চললে দেশের মানুষের ভালো হবে, আসুন সেই ডিবেটটা আমরা করি। সেই ডিবেট এবং ডিসকাশন করার একটা পরিবেশ লাগবে, সেটাকে বলি গণতান্ত্রিক পরিবেশ। আর ডিবেট এবং ডিসকাশন করে আমার মতটা দেওয়ার জন্য লাগবে একটা পরিবেশ, সেটা হলো সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। তাহলে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা দুটো মিলেই গণতন্ত্রটা অপারেট করবে। আমরা সেটার কথা বলতে চাই, সেটার জন্য খুব বড় সংস্কার কিন্তু লাগবে না। আমাদের সঙ্গে যুক্ত আছেন অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ আল মাহমুদ। মেজর মাহমুদ, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, আপনাদের দলের একজন নেতা বলেছেন যে প্রধান উপদেষ্টাকে ওনারা 5 বছর ক্ষমতায় দেখতে চান। আপনি নিশ্চয়ই জানেন বিষয়টা। জি, এটি কি আপনাদের দলের স্ট্যান্ড নাকি উনার ব্যক্তিগত? আর যদি ব্যক্তিগত হয়ে থাকে তো দলীয় একটি পদে থেকে
পাবলিক যখন আপনার সেন্টারে থাকেন, আপনি সেই ধরনের বক্তব্য আপনাদের দলে কিভাবে নেয়? জি ধন্যবাদ। আমরা একটা জিনিস খুব স্পষ্টভাবে আসলে মনে করি যে আসলে আমরা দল তো অবশ্যই আছে, কিন্তু ব্যক্তি না থাকলে আসলে দল থাকে না। সো সেই ক্ষেত্রে কেউ যদি বলে থাকে যে এটা আমার ব্যক্তিগত মতামত, অথবা যদি না কোট আনকোট না করে থাকে যে এটা আমার আমরা দলীয়ভাবে এটা মনে করি যে হচ্ছে একজন এত প্রধান উপদেষ্টার 5 বছর থাকা প্রয়োজন, সেটা তাহলে তার ব্যক্তিগত মতামত। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবেও সবারই আসলে ব্যক্তিগত মতামত দেওয়াটার অধিকার আছে, যেহেতু আমি নিজেও ভোটার। সো সেই ক্ষেত্রে ওনার ব্যক্তিগত মতামত এটা উনি দিতে পারেন অফকোর্স, কিন্তু হ্যাঁ এরকম কথা হয়ে থাকলে সেই ব্যাপারে অবশ্যই আমাদের মধ্যেও কথা হয়ে থাকে, নিজেদের মধ্যে আলোচনা হয়ে থাকে যে আসলে এই কথাটার আপনি তো বললেন যে, কিন্তু ধরেন আপনি যখন একটা দলের দায়িত্বে থাকেন, মানে পাবলিক আবার এটার সাথে মিলাই ফেলে কিনা, পাবলিকের আপনি যেহেতু জনগণের কথা বলছেন, তো জনগণ তো মনে করে যে এটা মনে হয় মানে পাবলিকের পারসেপশনগুলো তো এভাবেই তৈরি হয়, মানে আপনি এই প্রত্যেককে তো টক শোর মধ্যে দিয়ে ডিফেন্ড করার সুযোগটা পাচ্ছেন না, সেটা মানে তখন কি এই ধরনের পারসেপশন তৈরি হয় কিনা যে এনসিপির অবস্থান হচ্ছে এই সরকার 5 বছর থাকবে, নির্বাচনে আরো 5 বছর পরে হোক? আমি ব্যক্তিগতভাবে অথবা আমি দলীয় আপনার একজন পদধারী হিসেবে আমি যেটা মনে করে থাকি যে আমাদের দল থেকে যখন নাহিদ ইসলাম অথবা আক্তার হোসেন যখন কোনো বক্তব্য দিবেন আহ্বায়ক এবং সেক্রেটারি থেকে, দলীয় ব্যানার থেকে যখন দিবেন, তখন আমি মনে করবো সেটা আমাদের দলের একটা বক্তব্য। কিন্তু দলের অন্যান্য সদস্যের পূর্ণ স্বাধীনতা রয়েছে তাদের ব্যক্তিগত মতামত জানানোর জন্য, যেহেতু আমাদের নিজেদের মধ্যে অনেক সময় কথা হয়, আমাদের যখন দলে আলোচনা হয় যে আমরা আসলে এরকম মানসিকতা নিয়ে আমাদের দলটাকে এরকম ব্যক্তি মানে সেই নেতার মতো মানসিকতা ধারণ করেন এরকম কতজন আছেন আপনাদের দলে? জাস্ট একটা আইডিয়া পাওয়া যাবে? না, এরকম আইডিয়া তো আসলে আপনাদের দলের একটা বড় সংখ্যক না, আমি অনেস্টলি প্রশ্নটা কেন করছি যে আপনাদের দলের মধ্যে কি এরকম আলোচনা হয় কিনা যে এই সরকার আরো লম্বা সময় থাকুক, জুনের পরেও সংস্কার শেষ না হলে সেটি 1.5 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, অসুবিধা নেই, বাই দিস টাইম আমরা একটা দলটা আরো গুছিয়ে নেই। এই কারণ রাজনীতি আপনি কিন্তু এখন আর ছাত্র জনতা নেই, আপনি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি এনসিপি, তারও তো এক ধরনের পলিটিক্যাল স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি নিলেও তো সেটি লেজিট, তো আপনি সেটা মনে করেন কিনা? আমি নিশ্চয়ই মনে করি আপনার প্রশ্ন অ্যাবসলিউটলি ইউ আর রাইট। আপনার প্রশ্ন যেমন অনেস্ট, আমার অ্যানসার ওরকম ভাবে অনেস্টই থাকবে। দেখুন, রাজনৈতিক চর্চা করতে যে অথবা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক শ্লেষা অথবা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে যখন আমরা এখন যাচ্ছি, এই পথের মধ্যে যদি ধরেন আমরা কোনো ডিলে ব্যাটেলের আমাদের মাধ্যমে নয়, কোনো বিভিন্ন নর্মাল ওয়েতে অথবা অন্য কোনো মাধ্যমে যদি কোনো ডিলে হয়, সেটা কিন্তু আসলে এনসিপি আমাদেরকে রাজনীতি করতে অথবা আমাদের দল গুছাতে আরো সাহায্য করবে, এটাই বাস্তবতা। এটা এভরিওয়ান আন্ডারস্ট্যান্ড দিস। সো এটাকে আসলে ডিফেন্ড করার কোনো সুযোগ আমাদের নেই। কিন্তু আমরা আপনি যেটা বলেছেন যে আমাদের নিজেদের মধ্যে আসলে এরকম কোনো আলোচনা হয় কিনা, আসলে কত পরিমাণ কি কত বছর থাকা উচিত বা কিরকম, আমাদের মধ্যে অবশ্যই এরকম ডিসকাশন হয় যে আসলে দলীয় ভাবে না, আমরা যখন চিন্তা করছি একটা দেশের জন্য, যেহেতু জুলাই স্পিরিট থেকে এই দলের একটা উৎপত্তি, তখন আমরা চিন্তা করছি আসলে দেশের জন্য কোনটা ভালো হয় এবং কোনটা হলে দেশের জন্য ভালো হতো। কিন্তু সেটা কিন্তু আমরা আমাদের একাডেমিক, আমাদের ইনডোর ডিসকাশন, কিন্তু আমরা দলীয়গত ভাবে যখন কথা বলছি তখন কিন্তু রাজনৈতিক চর্চার বাইরে যে আমরা কখনো বলছি না যে আমরা চাচ্ছি 3 বছর বা 5 বছর বর্তমান সরকার কন্টিনিউ করুক। আমরা বলছি যে এই বর্তমান সরকার যদি আগেও বলা হয়েছে, আমাদের ডিসেম্বরে মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি হয়তো সরাসরি বলছেন না যে 5 বছর থাকুক, কিন্তু আপনি এমন একটা দাবি করছেন, ফর এক্সাম্পল যে সংস্কারের পথরেখা যেটি হয়তো, এবং আপনি বলছেন যে সমস্ত সংস্কার শেষ করে নির্বাচন, তো ঘুরে ফিরে তো সেটি করতে গেলে আবার একটা লম্বা সময় ঘুরে ফিরে কিন্তু লাগবেই। সেই জায়গায় আমাদের তো এই বর্তমান সরকারের উপর আমাদেরও অনেক বেশি আশা আকাঙ্ক্ষা অনেক কিছু ছিল এবং বর্তমানেও আছে, যেটার অনেকাংশেই তারা বর্তমানে যে আমাদের যে বিগত রমজান মাস বলি বা সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি বর্তমানে হয়েছে, সবকিছু মিলিয়ে যদি আমরা ধরে থাকি অনেকটা আশা তারা কিন্তু রেখেছে, জনগণের আশা রেখেছে, আমরাও আশাহত হইনি। কিন্তু আমাদের যে মূল স্পিরিটটা, যেটা জুলাই স্পিরিট থেকে যে একটা দলের উৎপত্তি, আমি আবার একই কথা বলবো, আমরা তো চাচ্ছিলাম যে বাংলাদেশের যে বেসিক স্ট্রাকচার যে গুলো আছে, আমাদের যে স্তম্ভের উপর আমার দেশটা দাঁড়িয়ে আছে, সেই স্তম্ভগুলো যদি আসলে আমরা একটা নিরপেক্ষ লোকের মাধ্যমে বা নিরপেক্ষ একটা জোটের মাধ্যমে যদি আমরা সেটাকে পুনর্গঠন না করতে পারি, যে রাজনৈতিক দলই আসুক না কেন সেটা নরবরে থেকে যাবে। এখন আমার কথা বাদ দিলাম, আমি দল হিসেবে আমি এনসিপি, জাস্ট লেটস ফরগেট ইট,
আমার কথা হচ্ছে যে কোনো ধরনের মেজর ডিসিশন নেওয়ার জন্য আমি নির্বাচন কালকে চাচ্ছি না 1 বছর পরে চাচ্ছি না হচ্ছে 1 মাস পরে চাচ্ছি, প্লিজ এটার জন্য যদি কোনো ধরনের খরচাপাতিও হয়, বাংলাদেশ থেকে $1 বিলিয়ন উড়ে চলে গেছে দেশের বাইরে অন্যান্য দেশে, অনেক অবকাঠামোগত উন্নয়ন করছে, অনেক কিছু করছে। প্লিজ আমরা দরকার পড়লে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করছি একজন সাধারণ নাগরিক হিসেবে এবং একজন দলের সদস্য হিসেবে, এটা আমরা অনেকেই মনে করে থাকি যে টু দ্য মাস পিপল, জনগণকে জিজ্ঞেস করা হোক যে কোনো একটা মাধ্যমে, সেটা হতে পারে পোল, সেটা হতে পারে একটা গণভোট, হতে পারে একটা অন্য কোনো উপায়ের মাধ্যমে, কিন্তু কি চাচ্ছে জনগণ সেটা জনগণকে জিজ্ঞেস করুক। সেটা শুধু এনসিপির জনগণ নয়, সেটা শুধু বিএনপির জনগণ নয়, সেটা শুধু জামাতের জনগণ নয় বা অন্য কোনো দলের জনগণ নয়, সেটা জনগণ, বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস। প্রকৃতপক্ষে বাংলাদেশের 18 কোটি মানুষ কে বোঝাচ্ছেন আপনি? অ্যাবসলিউটলি, এটা যদি হয় 1 মাস পরে উই আর রেডি টু গো। আমরা ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা তো নেই আমাদের। যদি জনগণ যেভাবে চাচ্ছে, যে রাজনৈতিক দলকে নিয়ে আসবে যখন চাচ্ছে তারা নির্বাচনের মাধ্যমে। আর ইউ শিওর আপনি যে লাস্টে যেটা বললেন ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা আপনাদের নাই, তাহলে রাজনীতিটা কিসের জন্য আপনাদের? অফকোর্স আছে আমাদের, একদিনের জন্য তো আসলে আমরা আসি নাই। ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুদ্দিন বকুল, আপনার কাছে যে সংস্কার এবং নির্বাচন যেমন কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি করছে, এনসিপির যে দাবিটা যে তারা যেটা উনি শেষে বললেন যে ওনারা ক্ষমতায় তাৎক্ষণিকভাবে যাওয়ার জন্য আসলে দীর্ঘদিনের একটা প্ল্যান নিয়ে এসছেন, একটু যদি বলেন ওনার এই কমেন্টটা যে ওনাদের এই মুহূর্তে আসলে ক্ষমতায় যাওয়ার ইচ্ছে না। আসলে উনি সঠিক কথাই বলছেন, এই মুহূর্তে যাওয়ার ইচ্ছা নাই, ওনার অলরেডি ক্ষমতায় আছেন। আপনি দেখেন যখন সাজিদ বক্তব্য দিল যে আমরা রাস্তায় থাকবো প্রেসার পার্টি আর ক্ষমতা থাকবো আরেকটা প্রেসার পার্টি, তাই না? ক্ষমতা থেকে আমরা ক্ষমতাকে ব্যবহার করে আমাদের কিছু প্রতিনিধি থাকবে আমাদের দাবি আদায়ের জন্য, আর কারণ আমাদের সহজ হবে ওই দাবিগুলো আদায় করার জন্য যদি ক্ষমতা থাকি, আর আমরা রাস্তায় থাকবো প্রেসার পার্টি হিসেবে বাকিরা। তো এখন ওনারা ক্ষমতায় থেকে, এবং ওনারাই তো ছাত্র জনতাই তো বসাইছে, ওনারাই তো ছাত্র জনতার লিডার, তাই না? সব পার্টি মিলে সেটা কারণ হচ্ছে বড় বড় রাজনৈতিক দল লম্বা সময় আন্দোলন করে তো এই আগের সরকারকে, শেখ হাসিনার সরকারকে পতন ঘটাতে পারেনি, যেটা ছাত্ররা করে দেখিয়েছে। সেই কারণে তো তারা একটা স্টেক দাবি করবে। এটার আমি এক্সপ্লেইন করি আপনাকে। ওনারা লিডিং এ ছিলেন কিন্তু ছাত্র জনতা সবে অংশগ্রহণ করেছে, বিএনপি না সেইটা অস্বীকার করে। কিন্তু আমার প্রশ্নটা হলো যে তাহলে ওনারা যে এই কয়েকজন ক্ষমতায় গেলেন, এবং শুধু তাই না, ওনারা কিন্তু প্রধান উপদেষ্টার একেবারে পাশের চেয়ারে বসছেন, এমন মানে বলতে গেলে প্রধান উপদেষ্টার পরের পদটাই কিন্তু ওনার ছাত্রদের আছে। তাহলে ওনার এতদিন কি রুটি হালু খাওয়ার জন্য আছেন? জনগণের সংস্কারের বিষয়গুলি ওনারা রোডম্যাপ তৈরি করতে পারলেন এতদিন ধরে কি করলেন ওনারা? আমার প্রশ্নটাই যায়। আপনার প্রশ্ন হচ্ছে যে আপনাদের দুজন প্রতিনিধি আছে, 8 মাস পরে আপনি আবার পথে লক্ষ্য চাচ্ছেন কেন? আপনার 3 জন ছিল, আপনাদের একজন বেরিয়ে গেছে, এবং এটা না শুধু বিভিন্ন জায়গায় আমরা দেখছি তাদের ছাত্র প্রতিনিধি কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জেলায়, বিভিন্ন মন্ত্রণালয়ে, বিভিন্ন জায়গায় কিন্তু ছাত্র প্রতিনিধি আছে যাদের কিন্তু নাম উল্লেখ করা হয় নাই, এদের পার্টির লোক। আমার প্রশ্নটা ওই জায়গায় যে আপনারা যে ভিতরে ভিতরে কাজ করছেন, তা আপনারা এদের কি জন্য গেলেন? পুঁজি করার জন্য? তাহলে কেন? আপনারা যদি মনে করেন, আপনি বলেন যে আমি এলজেডি ডিপার্টমেন্টটা দেখবো, তা আপনার যে অনেক অভিজ্ঞ লোক আছে এলজেডি দেখার জন্য বাংলাদেশে, অনেক অভিজ্ঞ আছে। আমি ইঞ্জিনিয়ার সব বলতে পারি, চ্যালেঞ্জ তো বলতে পারি যে আপনারা 3 জনের যে অভিজ্ঞতা নিয়ে দেশ চালানোর জন্য গেছেন, সেখানে আপনার সাথে অনেক অভিজ্ঞ লোক আছে বাংলাদেশে এগুলো চালানোর জন্য। তা আপনি গেছেন কোন জন্য? গিয়েছেন কিন্তু ওই জনগণের সংস্কারটা হলো আসল কথা, তারপরে নির্বাচন, সংস্কারটা করার জন্য। কারণ সংস্কারের উপর তো ভিত্তি করে আমরা বলতে পারি যে সংস্কার না করলে হয়তো একটা সরকার ফেসিস্ট হওয়ার জন্য ইজি হয়ে যায়। তো আপনি তো এই দিকে কিছু করলেন না। এখন যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বর টু জুন পর্যন্ত একটা রোডম্যাপ দেওয়া হলো বা টাইম ফ্রেম দেওয়া হলো, এরপরে হয় আপনারা আবার সংস্কার রোডম্যাপ চায় বসলো। তার মানে কি একটা পিছনে আরেকটা দিয়ে রাখেন, এটাকে ডিলে করে একটা পদ্ধতি খুঁজে বের করেন। এটা আপনারা কনভিন্স যে ওনারা ডিলে করতে চাইছে? আমরা অতীত অভিজ্ঞতা দেখলাম, আগে মুখে মুখে সংস্কার, অন্তরে স্বৈরাচারের ভাব। আবার দেখলাম কখনো কি করলো, আওয়ামী লীগকে রাখা যাবে না, আবার বিচার প্রক্রিয়া, এই যে খেলাটা হলো। আচ্ছা, আমি একটু জামায়াতের অবস্থানটা একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। সেটি হচ্ছে আপনার ওনারা যেটি বলছেন, জামায়াত যেটি বলছে, আপনি ঐক্যমত্য না করে নির্বাচনে গেলে সেটার ভিতরে আশঙ্কা আছে ভবিষ্যতে। আচ্ছা, ঐক্যমত আপনি কিভাবে করবেন? কতটুকু ঐক্যমত করতে পারবেন এই দেশে? এই দেশে সব দল মিলে সবকিছু মেনে এই যে একটা কথা বলেন না, এটা তো আর একটা স্বৈরাচারী মনোভাব, এটা জীবনও সম্ভব হয় না। সবাইকে সবকিছু মানবে?
না সেটাও তো একটা মিনিমাম লেভেলে মিনিমাম লেভেলে মানে, কিন্তু যেটা যৌক্তিক সবাই মানবে। কিছু কিছু আছে মানলে আমার পক্ষে যাবে, কিছু কিছু মানলে তার পক্ষে যাবে, সেই সব নিয়ে তো কোনোদিন এক হবে না, কোনোদিন একতা সৃষ্টি হবে না। কাজে আপনাকে মধ্যস্থতা পথ অবলম্বন করতে হবে, কারণ আপনি নিউট্রাল গভর্নমেন্ট হয়ে সেখানে ক্ষমতা নিয়েছেন। জি মোটামুটি আমি বুঝতে পেরেছি। আমি আবারও যেতে চাই রতন ভাই আপনার কাছে। যেটি বলা হচ্ছে যে যেটি আশরাফ ভাই বলার চেষ্টা করলেন যে এই যে ছাত্ররা 8 মাস পরে যেখানে বিএনপি সুস্পষ্ট বা অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচনের রোডম্যাপ চাইছে, এনসিপি চাইছে সংস্কারের রোডম্যাপ, সেটি আসলে দিন শেষে নির্বাচন পুরো প্রসেসটাকে বিলম্বিত করবে, এরকম আসলেই কি আপনি মনে করেন কিনা? এখন একটা কথা চালু হয়েছে যে আগে ছিল যে সংস্কার না নির্বাচন, এখন দুটো প্যারালালিতে চলছে। এখন বলছে সংস্কার না সময় ক্ষেপণ। তো এখন এই সময় ক্ষেপণের সংখ্যাটা কেন দেখা দিচ্ছে? সময় ক্ষেপণ কি এই কারণে যে যতদিন সময় থাকে ততদিন আমরা তো নানা ধরনের পদ এনজয় করছি, সেই কারণে? নাকি এই সময় নিয়ে আমরা নিজেদেরকে একটু গুছিয়ে নিচ্ছি? নাকি প্রধান উপদেষ্টা একসময় বলেও ফেলেছিলেন যে নতুনরা যারা এসছে তাদেরকে একটু গুছিয়ে নেওয়ার, একটু সহযোগিতা করা তো দরকার। তা প্রধান উপদেষ্টা যখন এটা বলেন, এটা তো শুধুমাত্র বলা না, এটা একটা ইন্ডিকেশন। তো ফলে ইন্ডিকেশন অনুযায়ী অ্যাকশনটা কী, সেগুলোর ক্ষেত্রেও আমাদের একটু কখনো কখনো প্রশ্ন তৈরি হয়। তা আমরা যেটা বলতে চাই যে নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এই জায়গাটা তৈরি করা। এটার জন্য তো খুব বড় কোনো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, মানে দলীয় সরকারের অধীনে নির্বাচন এ যাবৎকাল বারবার নানা প্রশ্ন তৈরি করেছে, নানা জটিলতা তৈরি করেছে। আমরা মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন, এই 3M এর কাছে মরালিটি বারবার পরাস্ত হয়েছে। রতন ভাই, আমি একটু আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই। আমাদের পুরো আলোচনার ফোকাস ডেফিনেটলি নির্বাচন, কিন্তু নির্বাচনই সমস্ত প্রবলেমের মহাঔষধ, এইটা আপনি কিভাবে শিওর হচ্ছেন? কারণ যেটি এই অভিজ্ঞতাটা আছে, ধরেন আপনার ক্ষমতা হস্তান্তর হলো নির্বাচনের ভেতর দিয়ে, ফ্যাসিজম আবার রিবুট হবে না, আবার রিবুট হওয়ার চান্সেস নাই, সেইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? সেটার জন্যই তো আপনাকে ওই গর্তগুলো বন্ধ করতে হবে, এবং সেই গর্তগুলো বন্ধ করার জন্য কোনো গর্ত বন্ধ করে ফ্যাসিজমকে আপনি ঠেকাতে পারবেন না। সর্বোচ্চ ভোট নিয়ে তো নির্বাচনে বিজয়ী হয়েছিল হিটলার, দুটো দুনিয়া তো ফ্যাসিজমের তো তিনি ভাবমূর্তি দাঁড় করিয়েছিলেন। মুসোলিনি তো পপুলার ভোট নিয়ে এসেছিলেন, এবং 2008 সালে তো একটা পপুলার ভোট নিয়ে তো শেখ হাসিনা এসেছিল। 2014 সালে তিনি যে করেছেন, তার আগে 2008 সালের নির্বাচনে তো পপুলার ভোট পেয়েছিলেন। ফলে মানে পপুলার ভোট কিন্তু ফ্যাসিজম ঠেকাতে পারে নাই। ফ্যাসিজম ঠেকাতে পারবে জনগণের সচেতন প্রতিরোধ। ফলে আমরা এইটাই দেখতে চাই। এইবার গণ অভ্যুত্থান আমাদেরকে এটা শিখিয়েছে, গণ অভ্যুত্থান শাসকদেরকেও এটা শেখাবে যে যদি কেউ ফ্যাসিস্ট হতে চায় তাদেরকে গণ অভ্যুত্থান ফেস করতে হবে। এইটাই মনে করি আমরা ফ্যাসিজমের অ্যান্টিডোট, এইটাই বড় সংস্কার। এইটা ফ্যাসিজমের অ্যান্টিডোট যদি বলি, ফ্যাসিজমের প্রতিষেধক কি? জনগণের সংগঠিত প্রতিরোধ। এবং এই জনগণের সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবার জন্য দুটো জিনিস লাগবে, একটা হলো গণতান্ত্রিক পরিবেশ লাগবে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ক্ষমতা পরিবর্তনের একটা নিয়মাবদ্ধ প্রক্রিয়া লাগবে। ধন্যবাদ। আমি জানি না আমাদের মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মেজর আব্দুল্লাহ মাহমুদ, মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটি হচ্ছে, মানে আমাদের আলোচকরা যে বলার চেষ্টা করলেন যে 5ই আগস্টই তো আসলে একটা বড় সংস্কার হয়ে গেছে, রাইট? মানে কেউ যদি ফ্যাসিস্ট হতে চায় তাহলে আসলে তাকে 5ই আগস্টের মতো একটা ঘটনার ভেতর দিয়ে যেতে হবে, এবং এটা যারা এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের প্রত্যেকের জন্য একটা বড় লেসন হয়ে গেল। এর পরের যে সংস্কারগুলো আছে সেগুলো হচ্ছে, যেমন ধরেন তত্ত্বাবধায়কের ইস্যুজ আছে, আপনার প্রপোর্শনেট হবে নাকি 2 মেয়াদে থাকতে পারবে কিনা, অনেক ধরনের আলোচনা আছে। সেগুলো আপনার করতে আপনার জুন পর্যন্ত, এটি কি আপনার কাছে বেশি মনে হয় কিনা? জি, ধন্যবাদ। আসলে 5 আগস্ট বড় সংস্কার হয়েছে, বিগত আমলের যে কর্মকাণ্ড ছিল সেগুলোর সংস্কার হয়েছে। সেটা হয়েছে ফ্যাসিবাদী সরকারের বিলুপ্তির মাধ্যমে। কিন্তু সেই ফ্যাসিবাদী সরকারটা আসলে কিভাবে এসছে, যে প্রসেসটা ছিল, যে সিস্টেম ছিল, যে একটা ওয়ে ফলো করে তারা সেই ফ্যাসিবাদ হয়ে উঠেছে,
সেগুলোর যদি সংস্কার না করে শুধুমাত্র আমরা ধরে থাকি যে হচ্ছে 5 আগস্ট একটা সরকার ছিল, একটা দল ছিল, তাদের পতনের মাধ্যমে সম্পূর্ণ সংস্কার হয়ে গেছে, তাহলে আমার মনে হয় যে আমরা অনেক বড় ভুল করব সেই ক্ষেত্রে। বিকজ এই যে রাস্তাগুলো ছিল যার মাধ্যমে তারা আসলে এই ফ্যাসিবাদী কায়েম করতে পেরেছে, সেটার সংস্কার অত্যন্ত জরুরি। সেটার আসলে দলীয় প্রধান কতবার কে হতে পারবে সেগুলোও যেমন গুরুত্বপূর্ণ, সেটার জন্য আবার হচ্ছে সংসদে কত কক্ষ বিশিষ্ট হবে সেটাও গুরুত্বপূর্ণ। আবার আমার সংবিধান যেটা কিনা শুধুমাত্র 8 মাসের মধ্যে তৈরি হয়েছিল, তাও আবার আমাদের ভারতের সহযোগিতা নিয়ে, পার্শ্ববর্তী দেশ, সেই সংবিধানটাই আসলে আমাদের কতটুকু ম্যাচিউরড সেটাও আমাদের দেখার ব্যাপার আছে, আমাদের সবার চিন্তা করা উচিত। কেননা একটা দেশের সংবিধান, ভারতের সংবিধানই তৈরি করেছে তারা আনুমানিক 3 বছর সময় নিয়ে। যে কোনো একটা দেশের গণ অভ্যুত্থান অথবা বিপ্লবের পরবর্তী সময়ে মিনিমাম 2 থেকে 3 বছর সময় নিয়ে তারা একটা সংবিধান তৈরি করেছে। আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা 8 মাস সময় নিয়ে একটা সংবিধান আমরা কমিশন করেছি। সো এই জিনিসটা আসলে সেটা আবার অনেক যেই দলে আসে সেই দলে ধরে সেটাকে কাটাছেড়া করছে, কিন্তু সেই দল তারা শুধুমাত্র তাদের যে সংসদীয় আসন আছে বা সংসদের সিটের উপর এগেইনস্টে হ্যাঁ না ভোটের মাধ্যমে করছে। আমরা কিন্তু সেখানেও বলেছি যে সংসদে আমরা যখন আসলে রিপ্রেজেন্টেশন করব, আমরা আসলে কোনটার পক্ষে এবং বিপক্ষে বলছি সেটাতে যেন ইউনানিমাস থাকা যায়, সেক্ষেত্রে ডিজিটালাইজেশনের কথা বলছি, সো দ্যাট আমি নিজে এনসিপি আমার ভালো লাগে সেটা আমি বলতে পারি। তো এই সংস্কারগুলো আসলে অত্যন্ত জরুরি, সংস্কারের কার্যক্রমগুলোই অত্যন্ত জরুরি, যাতে করে এরকম ফ্যাসিবাদ আর না আসতে হয়। ওকে ফাইন, আমি বুঝতে পেরেছি। আমার আরেকটি প্রশ্ন, আমাদের একজন আলোচক প্রশ্নটি তুলেছেন, এই সরকারের আমরা যদি বলি যে মোটা দাগে আপনাদের নিয়োগ, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন, আমি যদি রেটরিকও ধরি বা ফিগারেটিভ অর্থ ধরি, তা আপনাদের 3 জন প্রতিনিধি ছিল এবং যারা সরকারের শুরু থেকে ছিল, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল। তা 8 মাস তারা এই সংস্কারের রোডম্যাপ খুঁজে পেলেন না। আপনাদের একজন এসে এনসিপির প্রধান এর দায়িত্ব নিলেন, 2 জন এখনো রয়ে গেছে। উনি যে প্রশ্নটি তুললেন সেটার উত্তর কি? আচ্ছা, আসলে দেখেন, একটা ভাঙা যখন একটা ঘরকে আপনি হঠাৎ করে বসবাসযোগ্য করা খুব কঠিন। একটা দেশ যখন আসলে পড়ে গিয়েছে, দেশের শাসন ব্যবস্থা বলি, বিচার ব্যবস্থা বলি, নির্বাহী ব্যবস্থা বলি, সব যখন আসলে ভঙ্গুর দশায় আছে, সেটাকে অ্যানালিসিস করে, ডায়াগনোসিস করে আসলে রোগ নির্ণয় করাটা অত্যন্ত জরুরি। আমি কোন কোন ক্ষেত্রে আমি সংস্কারটা করব সেটা যেমন জরুরি ছিল, এটার জন্য একটা টাইম ফ্রেম আলটিমেটলি লাগে যে কোনো একটা সরকারের জন্য। আমরা সেই পর্যন্ত ওয়েট করেছি, আমরা দেখেছি যে সেটা তারা বের করার চেষ্টা করছে, কিন্তু আমরা এখন মনে করি যে সরকারের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ম্যাচিউর স্টেজে এসেছে, তারা যেহেতু সবকিছু স্টেবিলাইজেশনের দিকে যাওয়া শুরু করেছে, সেই ক্ষেত্রে সংস্কার যেই আসলে আপামর জনসাধারণ বলি বা হচ্ছে বিপ্লবী যারা ছিল, জুলাই আপরাইজিং এর মাধ্যমে যারা আমরা উঠে এসেছি, আমাদের যে চাহিদাটা ছিল সংস্কার, সেই সংস্কারগুলো আসলে কিভাবে যাচ্ছে, সেটা কিভাবে হবে, কবে নাগাদ কোনটা হবে, সেটারও একটা সুস্পষ্ট। আমি আপনাকে একটা র্যাপিড ফায়ার প্রশ্ন করি, কুইক অ্যান্সার দেবেন। সেটি হচ্ছে, ডিসেম্বরের মধ্যে ইলেকশনে দেওয়ার একটা রোডম্যাপ সরকার দিয়ে দিল, এবং সেখানে আপনাদের যে কাঙ্ক্ষিত সংস্কার সেটা যতটুকু রিফ্লেক্ট হওয়ার কথা সেগুলো হলো না, এটা তাহলে আপনাদের জন্য কি ওকে? না, আমাদের জন্য তো অবশ্যই ওকে না। সেই ক্ষেত্রে আমরা যতটুকু চাচ্ছি সেটার জন্য তো অবশ্যই আমাদের জন্য ওকে হবে না। বিকজ তখন আপনাদের স্ট্যান্ড কি হবে? আমরা আসলে তখন দলীয়গতভাবে সিদ্ধান্ত নিব, কিন্তু সেই দলীয়গত সিদ্ধান্ত আমরা এতটুকু বলতে পারি, দেশের মানুষের আসলে ভাই অথবা তারা আসলে কিভাবে চিন্তা করছে সেটা আমরা অবশ্যই জানার চেষ্টা করব। এই জন্য আমরা সব সময় আমরা যারা আছে এখন সাধারণ মানুষের সাথে মেশার চেষ্টা করছি। আপনারা যে সাধারণ মানুষের সাথে মিশছেন, ব্রাদার, আপনারা যে সাধারণ মানুষের সাথে মিশছেন, তারা কি বড় সংস্কারের দিকে ঝোঁক তাদের, না ছোট সংস্কার? তাদের দেখেন, আসলে আমরা বিভিন্ন ক্লাসের মানুষের কথা যদি আমরা বলি, শ্রেণী পেশার মানুষ, একজন আমার রিক্সাওয়ালা ভাই, উনি সংস্কারটা যতটুকু বুঝবেন, আমরা যারা এখানে বসে এখন আসলে রাজনীতির কথা বলছি, দেশের কথা বলছি, তাদের কাছে সংস্কারটা অনেক চিকন দাগে, কিন্তু আমার রিক্সাওয়ালা ভাইয়ের কাছে কিন্তু সংস্কারটা অ্যাবসলিউটলি মোটা দাগে। তার সংস্কারটা হচ্ছে আমি যেন সঠিকভাবে রিক্সা চালায় যেন হচ্ছে দুমুঠো ভাত খেতে পারি এবং জিনিসপত্রের দাম যেন চড়া না হয়। কিন্তু এই জিনিসপত্রের দাম চড়া যদি না হয়, সেক্ষেত্রে রাজনৈতিক চর্চার মাধ্যমে সুন্দর একটা সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত করতে হবে, সেই রোডম্যাপটা কিন্তু আসবে শুধুমাত্র বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে, শুধু একটা সংস্কারের মাধ্যমে নয়। তো আমরা সেটাই চাই, আমরা এটাও চাই, আমরা এটাও আর্জ করি সরকারের কাছে যে আসলে সরকার কোন সংস্কারগুলো আসলে সরকার আগে করবে বা পরে করবে, ইভেন এই সংস্কার কত দিন পর্যন্ত চলমান থাকতে পারে সেটাও জিজ্ঞেস করা হোক জনগণকে। তবে আমি জানি না, আপনি যে লাস্টে যে প্রশ্নটি বললেন যে সংস্কার, এটা কিয়ামত পর্যন্ত চলমান প্রক্রিয়া, এটা আপনি কারো কাছ থেকে কোনোদিন
কোনোদিন উত্তর পাবেন না যে ভাই কতদিনের মধ্যে আপনি সংস্কার চলবে কি চলবে না। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমি আবারও সময় নিয়ে আপনার কাছে আসবো। ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন, আসলে সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া, এটা তো আপনি কখনো রোডম্যাপ দিয়ে বা একটা প্রোগ্রামিং দিয়ে টাইম ফ্রেম দিয়ে। আপনার সমালোচক যেটি বললেন সেটি হচ্ছে দিন শেষে আসলে সংস্কার না করে আমরা যদি নির্বাচনের দিকে চলে যাই এবং তাতে করে জনগণ বলে, যেমন বিএনপি বলছে যে জনগণ নির্বাচন চাইছে এবং নির্বাচনের মধ্য দিয়েই সকল সমস্যার সমাধান হবে, এইটা আদৌ সেই জনগণ মাঠের জনগণ কিনা, নাকি বিএনপির দীর্ঘদিন ধরে যারা সাপোর্ট করে তারা? এখানে আমি আপনাকে বলি, জনগণ যে জিনিসটা চাচ্ছে বিএনপি ঠিক সেই জিনিসটাই চাচ্ছে। বিএনপি কিন্তু কখনো বলেনি যে সংস্কার দরকার নাই। আপনার সংস্কার করতে করতে মুখে ফেনা তুলে কিন্তু সংস্কারের কোনো কিছুতে হাত দেন নাই। আপনি প্রথমে যদি ১৫তম সংশোধনটা বাদ দিয়ে দেন, আপনি যদি কিছু মেজর ডিসিশনগুলো আপনি প্রথমে নিয়ে নিতেন, তাহলে আমরা কিন্তু বলতে পারতাম যে একটা ভিজিবল সামথিং হয়ে গেছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি ভালো একটা কিছু সংস্কার হয়ে গেছে। তারপর বাকিগুলোর জন্য আপনি আস্তে আস্তে একটা রোডম্যাপ তৈরি করেন না। আমার কত লোক সংস্কার করছি, আমি কিন্তু ৮ মাস ধরে করছি, কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি না। আলটিমেটলি সেই জন্য কিন্তু আমরা কিন্তু ইলেকশনের চাপ দিচ্ছি। আমরা কিন্তু বলছি না যে সংস্কার দরকার নাই, আমরা সংস্কার চাচ্ছি, আমরা বলছি সংস্কার দরকার আছে, কিন্তু সংস্কার করতে করতে আমি আমার টাইম ফ্রেম নষ্ট করি, আমার সময় নষ্ট করি, একসময় দেখা যাবে জনগণ কিন্তু আবার খেপে যাবে। আর একটা কথা আছে না, যে কিছু আপনি বললেন যে 5 বছর জন্য সরকারকে যাচ্ছে, কোনো একজন সাধারণ সম্পাদক বলছেন এনসিপি বা সাধারণ সম্পাদক না, ওদের একজন সার্জিস আলম বলছেন, উনি কিন্তু আসলে দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কিন্তু উনি ক্ষমতায় কোনো পদ নেননি, উপদেষ্টা হননি, উনি কিন্তু দলকে গোছানোর জন্য, তাই না? তো ওনার মতো একজন লোকে বা আমার দলের মহাসচিব যদি এরকম একটা উল্টাপাল্টা কথা কয়, আমরা কিন্তু দৌড়বটি বিএনপি বলছে, তাই না? যে দলেরই মুখপাত্র বলুক, কথা এই জন্য বলি অতি কথন এবং অতি প্রশংসা এবং মাঝে মাঝে নাবালকের মতো কথা বলা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে কথাগুলো বলা হচ্ছে, এতে করে হয়তো আমাদের যে সংস্কারটা, নাবালক এক অর্থে রাজনীতিতে যেহেতু তাদের বয়স বেশি না, সেই অর্থে তো তারা নাবালক, এটুকু তো আপনাকে মানতে হবে। সেটা কিন্তু জনগণই বলছে কিন্তু, তাই না? কিন্তু আমার কথা হলো যে আবার তাদেরকে সময়ও দিতে হবে, সেই জায়গাটাও আছে। তাদেরকে সময় আমরা দিচ্ছি, সরকারকে সময় দিচ্ছি, আমরা চাচ্ছি যে সেটা একটা টাইম ফ্রেমের ভিতরে চলে আসুক। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি যে আপনার রোডম্যাপ তৈরি করেন, আপনি যদি একটা বিল্ডিং তৈরি করেন, আপনার পাইলিং থেকে শুরু করে ফিনিশিং কখন দিবেন, আপনার একটা রোড ফ্রেম লাগে, তাই না? একটা টাইম ফ্রেম লাগে। কিন্তু আপনি যদি কিছুই না করেন, তাহলে আপনি যেটা চিন্তা করছেন যে 6 মাসে করবেন, 6 বছরও পারবেন না, কারণ অনিশ্চিত ভবিষ্যৎ দিকে আমরা যেতে চাই না। আমরা সবাই লিটারেট এক্সপিরিয়েন্স, কারণ আমরা অনেকগুলো অভ্যুত্থানের ভিতর দিকে আমরা এসেছি, তাই না? আমরা দেখেছি যে বাংলাদেশে কি কি অবস্থান, কয়টা স্বৈরতান্ত্রিক সরকার হয়েছে আমরা দেখেছি। কাজে এখান থেকে আমরা সংশোধন করতে গেলে আমরা ইজিলি পারি কি কি সংশোধন করা দরকার, কিন্তু এটা নিয়ে বলে সময় নষ্ট করে আমি আমার আসল যে জনগণের চাওয়া ভোটের অধিকার বাস্তবায়ন করা, এটাকে আমরা প্রভাবিত করছি। ধন্যবাদ। আমি একেবারে শেষ দিকে রতন ভাই আপনার কাছে শুনতে চাই, প্রশ্নটা হচ্ছে অনেকটা এরকম, নির্বাচনের তারিখ কবে লক হবে? সেটা হচ্ছে তারিখটা তো ছোট প্যাকেজ না বড় প্যাকেজ, এরকম করে একটা কনফিউশন, সবই যদি আমরা একটু মাঝামাঝি জায়গায় চিন্তা করি, হাইপোথেটিক্যালি কবে লক হইতে পারে এটা? আমার যেটা মনে হয় খুব যে সংক্ষেপে একটু সময়ের কথা বলছেন না, জনগণ যদি বলি যে আচ্ছা জনগণ কোন জনগণ সময় চায়? কৃষক সময় চায় তার ফসলের ন্যায্য মূল্য পাওয়ার জন্য, কৃষক চায়, শ্রমিক চায় সময় মতো তার বেতনটা, ছাত্র চায় তার চাকরিটা যেন থাকে, নারী চায় যেন নির্ভয়ে পথ চলতে পারে, আদিবাসী চায় সে যেন আর হামলার সম্মুখীন না হয়, আর সংখ্যালঘু সম্প্রদায় চায় সেজন্য মাথা উঁচু করে বাঁচতে পারে। এগুলোকে যদি আমি জনগণের চাওয়া বলি, বেকারের চাওয়া যদি চাকরি বলি, তাহলে এগুলো কি আমি একদিনে পূরণ করতে পারবো? কিন্তু আমি একটা পরিবেশ তৈরি করতে পারবো যে মানুষ যেন সিকিউরড ফিল করে। গণ অভ্যুত্থান মানুষের মধ্যে এই আকাঙ্ক্ষাটা তৈরি করেছে যে এই দেশে আমি মাথা উঁচু করে বাঁচবো। 1 2 নম্বর হচ্ছে আমি মাথা উঁচু করে যখন বাঁচবো তখন মাথা খাটিয়ে শাসক নির্বাচন করবো। আমি বললাম জনগণ চায় সংস্কার, উনি বললেন জনগণ চায় নির্বাচন, তাহলে সেটাও আসলে যাচাই হবে কোথায়? সেটা যাচাই হওয়ার জন্য তো একটা নির্বাচন লাগবে। মোটামুটি আমি যেটা বুঝতে পারলাম, এই আলোচনা চলতেই থাকবে আমরা যতক্ষণ পর্যন্ত ফাইনাল ডেট না পাচ্ছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রোড টু ডেমোক্রেসি আজ আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।